আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে এই ইউনূস এন্ড গং তাদের বিচার হওয়া উচিত কয়েকটা কারণ। প্রথমত হচ্ছে সেটা হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি যে ভাঙা হয়েছে, কয়েকবার ভাঙা হয়েছে, এবং সেটা ভেঙে ওটা তো এখন বাড়ি না, এটা একটা 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 মিউজিয়াম। এবং সেখানে যে দুষ্প্রাপ্য আপনার যে সমস্ত ডকুমেন্ট ছিল, যে সমস্ত এভিডেন্স ছিল, সেটা কার ইন্ধনে, দেশি বিদেশি কার ইন্ধনে সেটা বারবার ভাঙা হলো, এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটাকে হতে দিলেন, কারণ সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল, সেটার বিষয়ে আমি কিন্তু একটা মামলা। তো আপনার এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কি এমন ঘটেছিল যে 3বার দায় মুক্তি দিতে হচ্ছে? 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, 69 সালে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে তো দায় মুক্তির প্রশ্ন আসেনি। তারা কি রাষ্ট্রীয় তারা নাশকতা করেছেন? তারা কি পুলিশ হত্যা করেছেন? তারা কি এমন কিছু করেছেন যেটা দায় মুক্তির প্রয়োজন হলো? আমরা তো অনেক গণতান্ত্রিক আন্দোলন দেখেছি, কোন আন্দোলনে তো দায় মুক্তির প্রয়োজন হয়। আমি এটা বারবার বলেছি যে শেখ হাসিনা এবং বাকিদের যে বিচার হচ্ছে, এটা আইসিটির মামলা না, এটা পেনাল কোডের মামলা। কারণ ওই 5ই আগস্ট, জুলাই আগস্টে যে পরিস্থিতি ছিল, সেটা কোনো যুদ্ধ পরিস্থিতি ছিল না, সেটা কোনো গৃহযুদ্ধ ছিল না। মানে আন্তর্জাতিক অপরাধ হওয়ার জন্য যে পরিস্থিতি কিংবা এলিমেন্ট দরকার, সেটা সেখানে নাই। সেটা হচ্ছে যে একটা সরকারের বিরুদ্ধে জনগণ ক্ষুব্ধ হয়েছে, আন্দোলন চলছে, সেখানে আপনার যারা আইন প্রয়োগকারী সংস্থা তারা গুলি ছুড়েছে, মানুষ মারা গিয়েছে, এটা ডোমেস্টিক ক্রাইম। এবং সেক্ষেত্রে রাষ্ট্রেরও কিন্তু যুক্তি থাকবে। আপনি যখন এই সমস্ত মামলা আপনি যখন বিচারিক পর্যায়ে নেবেন, তখন কিন্তু যারা প্রধানমন্ত্রী ছিল, আইজিপি ছিল, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তারাও কিন্তু বলবেন যে মাননীয় মাই লর্ড, এই পরিস্থিতিতে আমি শক্তি প্রয়োগ করেছি। এবং পেনাল কোড, পিআরবি, তারপর অন্যান্য যে সমস্ত আইন আছে, সেখানে কিন্তু আপনি যদি কোনো জনতা উচ্ছৃঙ্খল হয়ে যায় এবং তারা যদি রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করতে থাকে, মানুষের জানমালের নিরাপত্তা লঙ্ঘিত হয়, তাহলে পরেই কিন্তু সেই শক্তি প্রয়োগটা বৈধ। এটা কিন্তু জাতীয় আন্তর্জাতিক সব জায়গায় বৈধ। এবং আমি বারবার বলেছি যে আইসিটি যেটা গঠিত হয়েছে সেটা পুরোপুরি অবৈধ। যে আইসিটি আইন এবং যেটা ট্রাইব্যুনাল করা হয়েছে, এটা শুধুমাত্র 1971 সালে যে আন্তর্জাতিক অপরাধগুলো হয়েছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য, এইটার ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য না। এবং দ্বিতীয়ত, তাজুল সাহেবের যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দি চিফ প্রসিকিউটর, এইটাও অবৈধ। কারণ তিনি যে আইসিটিটা ছিল আগে, যে আপনার জামাত এবং 1971 সালে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, ওইখানে কিন্তু তিনি আপনার জামাতের পক্ষের আইনজীবী ছিলেন, এবং ওখানকার সবকিছু মেনেই কিন্তু বিচার প্রক্রিয়া তিনি পরিচালনা করেছেন। তিনি কিন্তু আবার এই যে নতুন আইসিটির যে প্রসিকিউশন হয়েছে, এটা লিগালি মোরালি কোনোভাবেই তিনি পারেন। আপনার জুলাই আগস্ট মাসে আসলে কি হয়েছে? পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তাদের গুলিতে কতজন মারা গিয়েছে, আর যারা তথাকথিত আন্দোলনকারী জঙ্গি দেশীয় বিদেশি আন্তর্জাতিক জঙ্গিদের নিয়ে এসে তারা কতজনকে হত্যা করেছেন, এবং সেই সমস্ত হত্যাকাণ্ডের দায় সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর চাপানো হয়েছে, এবং কার দায় কতটুকু, কোথায় কি ঘটেছে, পুরো বিষয়টা আমরা জানতে চাই। এবং আপনার পুলিশ তো হত্যাকাণ্ড হয়েছে, আপনার 450 বোধহয় আপনার থানা লুট হয়েছে, সেখানে অস্ত্র লুট হয়েছে, এবং থানায় যে ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্ট নষ্ট করা হয়েছে। হ্যাঁ, সুতরাং পুরো বিষয়টা কিন্তু আমরা তদন্ত চাই, এবং যার যেটা যেখানে দায় আছে তার সেখানে বিচারটা হওয়া উচিত। এবং আপনি ডোমেস্টিক ক্রাইমকে ইন্টারন্যাশনাল ক্রাইম বানানো যাবে না। আর আপনি যদি কোনো বিচার হতে হয়, সেই বিচারটা হতে হবে ডিউ প্রসেস অফ ল। হ্যাঁ, আপনি বিচারের কথা বলবেন কিন্তু আপনি একটা প্রহসন করবেন, সেইটা তো হবে না। হ্যাঁ, আর আমরা তো আসলে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, যে বাংলাদেশে সোশ্যাল জাস্টিস থাকবে। আমরা তো সেই জন্যই আমরা সবসময় কথা বলি, আমরা সংগ্রাম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনীতির ক্ষমতা কেন্দ্রে কি নতুন করে কোনো পালাবদল হতে চলছে? প্রধানমন্ত্রী তো নির্বাচিত হয়েছেন, এবার রাষ্ট্রপতি কে হবেন? এছাড়াও ডক্টর ইউনূসের যে উপদেষ্টা পরিষদ, ইউনূস সহ তাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ, সেটা নিয়ে আজকে কথা বলবো। এর সাথে রয়েছে বিশেষ আলোচনা রাজশাহীর পুলিশের ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহানকে নিয়ে। শেষ পর্যন্ত সাথে থাকবেন। গত রবিবার সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিরপুরে ইউনূস সেন্টারের অফিসে গিয়েছিলেন, এবং সেখানে তার পুরনো সহযোগীদের সাথে তার দেখা হয়েছে।
সেখানে তিনি অনেকের সাথেই একান্ত বৈঠক করেছেন এবং একটি বৈঠকে তাকে জানানো হয়েছে যে স্যার, সারা বাংলাদেশে গ্রামীণের যে স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের অফিস এবং অন্যান্য যেসব অ্যাসেট রয়েছে, সেগুলো এখন ঝুঁকির মুখে রয়েছে। সেগুলোর নিরাপত্তা যে কোনো সময় বিঘ্নিত হতে পারে, যে কোনো সময় দেশব্যাপী গ্রামীণ যে ব্যাংকের ভবনগুলো আছে সেগুলোর উপরে আক্রমণ হতে পারে। ডক্টর ইনুস বলেছেন যে আপাতত ধৈর্য সহকারে পরিস্থিতি অবজার্ভ করতে, এবং তিনি আশ্বাস দিয়েছেন যে খুব অচিরেই তাদের জন্য কোনো সুখবর অপেক্ষা করছে। কোন সে সুখবর? ডক্টর ইনুস মরিয়া হয়ে গেছে যে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন। গত বছর 13ই জুন লন্ডনে ডক্টর ইনুসের সাথে তারেক রহমানের যে একান্ত বৈঠক হয়েছিল, সেখানে এরকম একটা আলোচনা হয়েছিল, যদি শারীরিক মানসিকভাবে সক্ষম থাকেন তাহলে ডক্টর ইনুসকে বাংলাদেশের রাষ্ট্রপতি করার ব্যাপারে বিএনপি বিবেচনা করে দেখবে। তো সেই আশ্বাসের উপর ভিত্তি করে ডক্টর ইনুস এখন রাষ্ট্রপতি হতে চাইছেন, এবং ডক্টর ইনুসের যে পিআর ক্যাম্পেইন করে, যারা পাবলিক রিলেশনস ক্যাম্পেইন করে, তারা এই মুহূর্তে অত্যন্ত সক্রিয় এবং দেশের বাইরে তারা সে অ্যাজ ইউজুয়াল ব্যাপক প্রচারণা চালাচ্ছে এবং ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি করবার জন্য তারা মরিয়াভাবে চেষ্টা চালাচ্ছে। এবং তারেক রহমানের কাছে ইতিমধ্যেই দেশের বাইরের প্রভাবশালী অনেক ব্যক্তির কাছ থেকে ফোন আসছে ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি করবার জন্য। এমনকি একটি সূত্র জানিয়েছে যে ভ্যাটিকান সিটি থেকেও নাকি একটি ফোন এসেছে তারেক রহমানের কাছে ডক্টর ইনুসের সপক্ষে। কিন্তু বিএনপিতে ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি বানানোর ব্যাপারে অধিকাংশ মানুষই চায় না যে এটা হোক। ডক্টর ইনুস ক্ষমতায় থাকাকালীন 162টা অধ্যাদেশ জারি করেছিলেন। তার মধ্যে 29টা অধ্যাদেশ ইতিমধ্যেই সেটার কার্যকারিতা শেষ হয়ে গেছে, বাকি রয়েছে 133টা অধ্যাদেশ। এই 133টা অধ্যাদেশ সংসদের যে নতুন অধিবেশন শুরু হবে 12ই মার্চ, তার 30 দিনের মধ্যে এটি সংসদে বিল আকারে আনতে হবে। বিএনপির সরকার এই 133টা অধ্যাদেশের অধিকাংশই বিল আকারে সংসদে উত্থাপন করবেন না, এবং 30 দিনের মধ্যে সংসদে উত্থাপিত না হলে ওই অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। হাতে গোনা কয়েকটা অধ্যাদেশ তারা সংসদে নিয়ে আসবে এবং বিল আকারে, এবং সেটা পরবর্তীতে সংবিধানের অংশ হবে। তো এই যে ডক্টর ইউনূস এতগুলো অধ্যাদেশ জারি করেছে এবং তার অধিকাংশই খারিজ হয়ে যাবে, তো এটা নিয়ে একটা আইনি জটিলতা দেখা দিতে পারে। এই অবস্থায় ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার ঝুঁকি বিএনপি নিতে চাইছে না। বিএনপির একটা অংশ ডক্টর ইউনূসের দুর্নীতি নিয়ে তদন্ত করার পক্ষে, এবং যারা ডক্টর ইউনূসের দুর্নীতি নিয়ে অতীতে তদন্ত করেছিল, বিএনপির একটি অংশ তাদের সাথে যোগাযোগ শুরু করছে এবং তারা অলরেডি ডক্টর ইউনূসের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ এগুলো সংগ্রহ করছে। একটা হলো যেসব দুর্নীতির অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিচার চলছিল শেখ হাসিনার আমলে, সেইগুলো তথ্য যেমন তারা জোগাড় করছে, পাশাপাশি গত 18 মাস দায়িত্ব পালনকালে তিনি যেসব দুর্নীতির সাথে জড়িত হয়েছেন, অন্যায়ভাবে যেসব সুবিধা নিয়েছেন, এই সব তথ্য জোগাড় করা হচ্ছে এবং এগুলোর প্রেক্ষিতে ডক্টর ইউনূসকে হয়তো কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে। কিন্তু ডক্টর ইউনূসকে যারা চেনেন তারা আপনারা জানেন যে অত্যন্ত ভাজা মাছ উল্টায় খাইতে পারে না, এভাবেই তিনি চলেন। কিন্তু তিনি আপ্রাণ চেষ্টা করছেন শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হবে। সো এই যে ক্ষমতার কেন্দ্রে এই টানাপোড়েন চলছে, দেখা যাক ডক্টর ইউনূস আদৌ রাষ্ট্রপতি হতে পারেন কিনা। এবং ডক্টর ইউনূস যেন রাষ্ট্রপতি না হতে পারেন সেজন্যই আপনারা খেয়াল করবেন যে কালের কণ্ঠে 2 পর্বে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর একটি বিস্ফোরক সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, এবং যেখানে তিনি ইউনূসকে নানানভাবে কন্ডেম করেছেন, এবং যেটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে ডক্টর ইউনূসকে সংবিধান বিরোধী তার জন্য এবং রাষ্ট্রদ্রোহিতার জন্য কিন্তু আপনি বিচারের মুখোমুখি করতে পারেন। ডক্টর ইউনূস যখন রাষ্ট্রপতি হবেন কি হবেন না এটা নিয়ে যেমন একটা পর্দার আড়ালে খেলা চলছে, ঠিক তখনই আমরা দেখছি যে
রাজশাহী রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহান একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ নেতা কর্মীরা যদি জেল থেকে জামিনে মুক্তি পায় তাহলে যেন অন্যান্য মামলায় তাদের শোন অ্যারেস্ট দেখানো হয়। তো নতুন সরকারকে বিব্রত করবার জন্য এই প্রজ্ঞাপনটি ব্যাপক ভূমিকা রাখছে এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে, এটা নিয়ে ট্রল করা হচ্ছে। কিন্তু আমরা একটু জানতে চেষ্টা করেছিলাম যে এই ডক্টর মোহাম্মদ শাহজাহান কে। ইনি কিন্তু গতানুগতিক পুলিশ অফিসার নয়, ইনি একজন পিএইচডি করা গবেষক এবং তিনি শেখ হাসিনা সরকারের আমলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে পুলিশের পক্ষ থেকে একটি প্রকাশনা হয়েছিল, যেটি ছিল বঙ্গবন্ধুর ভিশন অব ল এনফোর্সমেন্ট পুলিশিং ইন বাংলাদেশ। সেখানে তিনি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং বঙ্গবন্ধুর এই ল এনফোর্সমেন্ট নিয়ে, ভিশন নিয়ে, পুলিশিং নিয়ে, এসব নিয়ে তিনি একাধিক প্রবন্ধ প্রকাশনার সাথে জড়িত ছিলেন। শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর নিবেদিত সৈনিক এই পুলিশ কর্মকর্তা এখন এমন একটা প্রজ্ঞাপন জারি করলেন। তো এখন প্রশ্ন উঠেছে যে এই প্রজ্ঞাপনটা কি আসলে সরকারের ভাষ্য, নাকি সরকারকে বিব্রত করবার জন্য ডক্টর মোহাম্মদ শাহজাহানের ব্যক্তিগত ইচ্ছে প্রচারিত? এই বিষয়টি যত দ্রুত জানা যাবে তত দ্রুতই সরকারের জন্য মঙ্গল। যারা এই ডক্টর মোহাম্মদ শাহজাহানের গবেষণার ব্যাপারে আগ্রহী তারা এই পর্দায় দেখতে পারেন, তার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আছে, তার সাথে গবেষণার বিষয়ে যোগাযোগ করতে পারেন। এদিকে দুর্নীতি দমন কমিশনের অফিসে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে রোজ শত শত অভিযোগ জমা পড়ছে। আসিফ নজরুল সাব রেজিস্ট্রার পদে মনোনয়ন দিতে গিয়ে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছেন, এরকম অভিযোগ এসেছে। যারা অভিযোগ করছেন অনেকেই নিজেদের নাম প্রকাশ করছেন না, আবার অনেকে নিজেদের নাম ঠিকানা সহ দুদকে এই উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করছেন, যারা আমাদের কাছে একেবারে সাধু সন্ন্যাসীর মতো ছিল, ফেরেস্তার মতো ছিল, যারা টক শোতে বড় বড় কথা বলতেন, পত্রিকায় বিশাল বিশাল নৈতিকতার পক্ষে কলাম লিখতেন। তারা 18 মাসের ক্ষমতায় তাদের যে কদর্য রূপটা দেখালেন, তাতে বাংলাদেশের মানুষ এইসব সুশীলের নামে আগামীতে থুতু দেবে এবং যারা একটু বুদ্ধিজীবী, বুদ্ধিভিত্তিক কাজকর্ম করবে তাদের জন্য কিন্তু এটা একটা খুব অশনি সংকেত হয়ে দাঁড়ালো। এখন দুদক এখন এই অভিযোগগুলো নিয়ে কি করবে জানি না, তবে দুদকের বর্তমান চেয়ারম্যান যিনি, যাকে ডক্টর ইউনূস নিয়ে এসেছিলেন, ডক্টর মোমেন, এই ডক্টর মোমেন কিন্তু 2007 সালে বিমানের সম্ভবত এমডি ছিলেন এবং তখন দুর্নীতির দায়ে তাকে 111-এর সরকার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল। সো অতীতের দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে ছিল তিনি হয়েছেন ইউনূসের দুদকের চেয়ারম্যান। তাহলে বুঝতেই পারেন সেই দুদক কি ফাংশন করেছে। এবং আজকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরই ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ছে এবং আমরা কাউকে কাউকে বলতে শুনছি যে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড বুক যারা মেনটেন করে তাদের প্রতিনিধিরা নাকি দুদক অফিসে এসে বসে আছে আরেকটা নতুন রেকর্ড নথিবদ্ধ করবার জন্য। কারণ এর আগে ক্ষমতা থেকে চলে যাবার অব্যবহিত পরে এত শত সহস্র অভিযোগ কোন সরকারের বিরুদ্ধে জমা পড়েনি। রাজনীতির খেলা জমছে, আগামীতে আরো জমবে। সাথে থাকবেন রূপান্তরের সত্যে, আমরা বিভিন্ন ঘটনা আপনাদের জন্য তুলে দেব। এখানে এই ডক্টর ইউনূস যে আমাদের মুরগি চোর, হাঁস চোর, টপ চোর দিয়ে গেল এবং সেই সাথে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে গেল এবং 45,000 কোটি টাকা ঋণ মাথায় রেখে গেল, এগুলো পরিকল্পিতভাবে করেছে। এই দেশটাকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় আরো 50 বছর। বরবাদ মাঝার তো বলেছে, আমরা বলেছিলাম 20 বছর পিছিয়ে দিয়েছে। তার জন্য আমাদের আওয়ামী লীগের ভারত, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের বদনাম, আর কোনো কাজ নেই। সিংকুবামেরা যেখানেই যাবেন এই তিনটা বিষয়কে বিতর্ক, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আর ভারত, এই তিনটা বদনাম তারা করবে, তারা করবেই। তারা সারা মানে মৌলবীরা যেমন দিনে 5 বার নামাজ পড়ে 6 বার বঙ্গবন্ধুরে গালি দেয়, ঠিক আছে, নাহলে তাদের ইবাদত কবুল হয় না। আর বামপন্থী যারা, তারা দিনে 12 বার গালি দেয়, এমনকি এদের যখন পায়খানা কষা হয়ে যায় তখনও গালাগালি করে। কারণ এরা যদি কোনো কারণে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, ভারতকে গালি না দেয়, ওই দিন তাদের টয়লেট হয় না। এই সিংকুবামদের আমি তাদের সাথে থেকে দেখেছি। সিংকুবামেরা কিন্তু আপনি মনে রাখেন, এই যে আমরা মৌলবাদী গোষ্ঠী, কৌমিদের, জামাতিদের গালি দেই, এদের সাথে 1000 গুণ বেশি বদমাইশ হলে সিংকুবামেরা। এই চিঙ্কুবাম, এই দৃক শহীদুল আনু মোহাম্মদ গ্যাং, এই গ্যাংটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মগজ
ভিন্ন দিকে নিয়ে গেছে এরা। এই যে যত দেখবেন যে মুক্তিযুদ্ধ বিরোধী ন্যারেটিভ আসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, সবগুলো এদের কোনো না কোনোভাবে তাদের দ্বারা প্রভাবিত। ওই যে কি যেন একটা খুলছিল, কি যেন একটা খুলছে, কি ভবের পাগল নাকি কি ভবের পাগল একটা মানে আলোচনার অনুষ্ঠান করে এই ভরত মাজার পিছনে, কিন্তু দেখবেন পিছনে রাখবে গানের দেবী, কবিতার দেবী, সরস্বতীর ছবি রাখে, নদীর দেবী, সরস্বতীর মূর্তি রাখে, কিন্তু উপরে উপরে কি করে, উপরে রাখে এটা, আর ভিতরে কি করে, ওই যে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে তুলে, আবুল সরকারকে জেলে তুলে। আচ্ছা, একটা জিনিস কল্পনা করেন তো স্যার, আপনার সাথে আমার যেটুক সম্পর্ক, এত বড় নাটকবাজ এই যে বরবাদ মাজারেরা, এদের কাজই হলো দেশের ভবিষ্যৎ নষ্ট করা, তরুণ সমাজ, ছাত্র সমাজের মগজ ধোলাই করা। এরা আরো ভয়ঙ্কর, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে যদি কোনোদিন আমাদের হাতে সুযোগ আছে, যদি কোনোদিন আমাদেরকে আদালতে যাওয়ার সুযোগ হয়, যদি আদালত ফাংশন করে। জুলাই সন্ত্রাসের মামলা থেকে এই বরবাদ মাজাহার কিন্তু বাদ যাবে না, কারণ ডক্টর ইউনূসের সাথে বরবাদ মাজাহার 1 নম্বর যৌথ আসামি। আওয়ামী লীগের আসলে এটা ভুল সিদ্ধান্ত ছিল একজন আমলাকে প্রেসিডেন্ট বানানো, এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। অনেকেই আওয়ামী লীগের ভিতরেও তখন সমালোচনা করেছিল, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তো জানেন যে দেশের প্রধান বা দলের প্রধান কোনো সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে কেউ প্রকাশ্য কথা বলে না। কিন্তু অনেকেই তখন এটাকে কেউ কেউ তখন সারপ্রাইজ বললো যে একটা আমলাকে নিয়ে আসলো। আমরা তখন আওয়ামী লীগের অনেকেই বরেণ্য নেতা ছিলেন যাদের প্রেসিডেন্ট হওয়ার কথা আমরা শুনেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম এই চুপ্পুকে আনা হইলো, ঠিক আছে, শাহাবুদ্দিন চুপ্পুকে আনা হইলো এবং তাকে নিয়োগ দেওয়া হইলো। তখন আমারও চিন্তা করেছিলাম যে আমলাকে দেওয়া ঠিক না, কারণ আমলাদের ব্যাপারে আমলারা যে কোনো সময়, মনে করেন যে আইবি রহমান, তারপর সাবর হোসেন চৌধুরী, তাদেরকে তো ধরে নিয়ে গেছিল জেলে, তাদেরকে দিয়ে তো শেখ হাসিনার বিরুদ্ধে বিবৃতি দিতে বলেছিল, এমনকি আওয়ামী লীগ ভেঙে নতুন দল করতে বলেছে, তারা তো রাজি হয় না, জেল কেটেছে। কারণ কি? কারণ তারা রাজনীতিবিদ, তাদের হেডাম আছে। ওই যে বর্তমানে ওই যে মান্নাবাইয়ের পেতিপাড়া জাহিদুর রহমানের বাসায় দিল, তাদের হেডাম আছে। মানে আমরা যারা রাজনীতি করি আমাদের মিনিমাম মেরুদণ্ডের একটা অবস্থান থাকে, কিন্তু আমলাদের কোনোদিনই মেরুদণ্ড, আপনি দেখেন না মেজরদের যুদ্ধ করেছে তারা, এই যে মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিয়ে দিল, এটা কি করে হলো? এই যে কর্নেল অলি জামাতে চলে গেল, মানে জোটে চলে গেল, এটা কি করে হলো? কারণ আমলা সেনাবাহিনী এদের ভরসা নাই। আমি বরাবরই বলে আসছি যে বাংলাদেশ নয়, তৃতীয় বিশ্বে মৌলবাদী শক্তি এবং মিলিটারি কোনোদিনই গণতন্ত্রের পক্ষে কাজ করবে না। আর বিশেষ করে আওয়ামী লীগের জন্য তো নয়। আওয়ামী লীগের প্রধান শত্রু কিন্তু মোল্লা আর মিলিটারি, এটা আওয়ামী লীগদের বুঝাইতে পারি না। অনেকে এটা বলে রাগ করে, বলে যে না এইভাবে বললেন না, আমাদের ভোট কমে যাবে। মনে হয় আওয়ামী লীগের ভোট, আমার কথায় ভোট কমবে, আর এটা না মানলে তাদের ভোট বেড়ে যাবে, মানে তাদের বক্তব্যটা এরকম। আপনি কি জানেন যে একটা সময় বামপন্থীরা কি বলতো জানেন? আমার সামনে বলেছে যে তসলিমা নাসরিনের কারণে নাকি বাংলাদেশে মৌলবাদ বৃদ্ধি পায়। আর চুপ্পু সাহেব আওয়ামী লীগের প্রেসিডেন্ট, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে এই প্রেসিডেন্ট, শেখ হাসিনার প্রেসিডেন্ট, আওয়ামী লীগের প্রেসিডেন্ট। মানে এটা তাদের একই সাথে দুর্ভাগ্য। এই ব্যাপারে সম্ভবত গফফার চৌধুরী নাকি আহমদ সাহা বলেছিলেন যে আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগের শত্রু, কিন্তু আওয়ামী লীগ যারা শত্রু মনে করে তারা না। কারণ আওয়ামী লীগ কেন বলছে এটা? আওয়ামী লীগ সিদ্ধান্ত নিতে ভুল করে, আওয়ামী লীগ বরাবরই তার বন্ধুর সাথে খারাপ আচরণ করে এবং যারা তার বন্ধু নয় তাদেরকে কাছাকাছি আনে। আমি বইটার নাম ভুলে গেছি, তিনি তার আত্মজীবনীতে নিজে লিখেছেন, সেই লেখক যিনি এই ঘটনা দেখেছেন। তিনি বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন তাকে খবর দিতে যে 15ই আগস্টের পরিকল্পনার কথা। তিনি যখন প্রবেশ করলেন, গিয়ে দেখেন ওই পরিকল্পনার সাথে যে জড়িত, তিনি কথা বলা শুরু করতে তিনি স্ক্রিনের বাইরে থেকে চলে আসলেন। কারণ প্রধানমন্ত্রী নিরাপত্তার ওইখানে স্ক্রিনের পিছনে আগে পিছনে লোক থাকে, সেটা চলে আসছেন। উনি লিখেছেন তখন তিনি আর বলতে সাহস পাইলেন না। আপনাকে যে মারবে, আমি যদি গিয়ে দেখি আপনার সাথে কথা বলতে, আপনার ড্রয়িং রুমে সে বসে আছে, আমি কি তখন বলতে পারবো? সম্ভব না। আওয়ামী লীগ বরাবরই এই ভুলটা করেছে, বরাবরই এখনো করে, এখনো দেখবেন আপনি আওয়ামী লীগ বরাবরই এই ভুলটা করে আসতেছে। তারা শত্রুকে বন্ধু বানায়, বন্ধুকে শত্রু। এই ব্যাপারে আবার জামাত খুব শেয়ানা। সে যদি মনে করে যে এই লোকটাকে দিয়ে একটা কথা দিয়ে আমার উপকার হবে, তার বিরুদ্ধে সে কথা বলে না। আপনি দেখেন জামাতের হেফাজতের আমির কি গালাগালি না করলো, জামাত কিন্তু টু শব্দটি করে চুপ করে বসে থাকে, বরং উল্টা বলে আমরাই তো চাইছিলাম হেফাজতের আমিরকে উপদেষ্টা বানাবো, কিন্তু তিনি বয়স্কতায় বানাই নাই, এইভাবে তেল মারে। চরমনাইয়ের পীর দেখেন সারা জীবন জামাতের বিরোধিতা করে আসছে, সেই চরমনাইয়ের চামড়ানাই পীরের কিন্তু 6 মাসের জন্য হায়ার করছিল। বিএনপি কে কি গালি গালাজ করেছে চরমনাই পীরকে দিয়ে, এগুলো আবার জামাত খুব ভালো বোঝে। মানে সে তার প্রতিপক্ষ এগুলো খুব ভালো করে বোঝে। আপনি দেখেন সিংকুবাম, তারা কিন্তু সিংকুবামদের আসলে পছন্দ করে না। এই যে মেঘো মোল্লার কথা বললেন, মেঘো মোল্লা, আমি তাকে নাম দিয়েছি মেঘো মোল্লা বসু।
মেঘমুল্লাহকে 5,000 ভোট দিয়েছে, দেখতে পাচ্ছেন তো পুরস্কার দিয়েছে কি সামসামি করার জন্য, তারা 5,000 ভোট দিয়েছে, নীলক্ষেতের ছাপ্পা মারা ভোট। বামপন্থীরা কোনোদিন 5,000 ভোট পাবে? এটা এটা তো ঢাকা শহরে পুরান ঢাকার যে ঘোড়া আছে, পুরান ঢাকার যে ঘোড়াগুলো আছে না সদরঘাটে চলে, ঘোড়াও তো বিশ্বাস করবো না, মানুষ তো দূরের কথা। 5,000 ভোট ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে মেঘমুল্লাহকে? আমরা তো এগুলো বুঝি। তো বাংলাদেশে এই চুপ্পুকে নিয়োগ দেওয়াটা ভুল ছিল, ভুলের খেসারত কিন্তু আমরা যেমন তার সমালোচনা করতেছি, খেসারতটা কিন্তু আওয়ামী লীগকে আগে দিতে হচ্ছে। এই পরিণতি যেমন হেফাজত, সবচেয়ে বেশি ক্ষতি এখন আওয়ামী লীগেরই করতেছে। এই প্রেসিডেন্ট দেখেন 12 তারিখে কেউ কেউ তো প্রশংসা করেছে, আমি বলছি না একটু দেখি একটু ছাড় দেই, 24 ঘন্টা পরে না সে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে। তার মানে কি? মানে হলো যে এই যে এই শাহাবুদ্দিন রহমান চুপ্পু, আর একটা মজার বিষয় আছে, তিনি কিন্তু বলতেন যে তার নাম যেন চুপ্পু না বলা হয়, এই নামটা যেন কাইটা বলা হয়, মনে আছে তো? ওই যে পাকিস্তানের একজন জামানা ছিল, সে মির্জাফরের বংশধর, সেটা যেন গোপন করা হয় বলছিল, চুপ্পু সাহেব বলতে কি তার নামটা যেন চুপ্পু না বলা হয়, কিন্তু মানুষ তার চুপ্পু হিসেবেই জানে, তার আসল নামকে আমিও জানি না, মাঝে মাঝে ভুলে যাই। ঠিক আছে, শাহাবুদ্দিন, মোহাম্মদ এইটা- শাহাবুদ্দিন। হ্যাঁ, তিনি হীনমন্যতায় ভোগেন, তবে তিনি দেশের প্রেসিডেন্ট ছিলেন, হেড অফ দ্য স্টেট ছিলেন, তার সাথেও যে বেআইনিটা করা হয়েছে, এই কারণে একটা কাজ ভালো হয়েছে, তার স্টেটমেন্টটা কিন্তু আমাদের কাজে দিবে। তার স্টেটমেন্টের মাধ্যমে আমরা কিন্তু অনেক লোকের বিরুদ্ধে মামলা করতে পারবো, সরকার করতে পারবে, জেলে দিতে পারবে, ফাঁসি হয়ে যাবে তার কথাতেই। তিনি কিন্তু ওই যে আমাদের অঞ্চলে একটা কথা আছে, ফাড়া বাঁশের সিপাহি ভরে গেছে। চুপ্পু কিন্তু মতান্তরে নিজেও বিপদে পড়তেছে, আস্তে আস্তে নিজেও একসময় বিপদে পড়বে। অলরেডি জামাতারা তার অভিশংসন চেয়েছে, আবার ভাবির পোলারা তো তাকে গ্রেপ্তার করতে বলেছে। তারপর আপনার এক একজন এক এক কথা বলতেছে। তার এই মুহূর্তে উচিত বিএনপি তাকে দিয়ে এখন গেম খেলবে এবং তিনি সেই খেলায় অংশ নেবেন। এখন তো তার অন্তত জেলে যাওয়ার ভয় নাই, মেরে ফেলার ভয় নেই। এখন তো যেভাবে নির্বাচন হোক, একটি নির্বাচন হয়েছে, এখন তো তাকে হত্যা করবে না। তারপরও তিনি কেন এই ভাষায় কথা বলতেছেন সেটা 12 তারিখে আরো সুস্পষ্ট হয়ে যাবে, তার বক্তব্যের মাধ্যমে তার গাদ্দারিটা আরো সুস্পষ্ট হয়ে যাবে। তবে আওয়ামী লীগের শত্রু সবসময় আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের কাছের লোকেরাই আওয়ামী লীগের ক্ষতি করেছে। শত্রু দ্বারা আওয়ামী লীগ কম ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়নি তা বলবো না, আওয়ামী লীগ শত্রু দ্বারা অতটুকু ক্ষতিগ্রস্ত হয় নাই। আমি আওয়ামী লীগের ইতিহাস ঘেটে দেখেছি, শুরু থেকেই একেবারে আওয়ামী লীগ যখন সৃষ্টি 50 দশক থেকেই আমি গবেষণা করে দেখেছি, আওয়ামী লীগ বরাবরই সবচেয়ে বড় আঘাতটা পেয়েছে, সবচেয়ে বড় আক্রান্তটা হয়েছে, মুখোমুখি হয়েছে তার পক্ষের লোক দিয়ে। তবে এইবার ওই তুলনায় কম, এইবার ওই তুলনায় গাদ্দার ওই তুলনায় আমি কমই দেখতেছি। কম বলেই শেখ হাসিনা বেঁচে যেতে পেরেছেন, নাহলে মারা যেতেন, এটাও আমি আবার নিশ্চিত। আর সেনা প্রধানের যে নিয়োগটা বললেন, রাজনীতিতে, ব্যবসায়,